তারপর ফাইলটা নিধির হাতে দিলাম। ফাইলটা হাতে নিয়ে নিধি দেখতে লাগলো। তারপর হঠাৎ নিধি যা করলো তা আমি ভাবতেও পারি নাই। নিধি ফাইলটা দেখতেছিল, কিন্তু হঠাৎ করে নিধি আমার মুখের উপর ফাইলটা ছুঁড়ে মারল। ফাইলের কোনা আমার ঠোঁটের উপর পড়ায় আমার ঠোঁটের কিছু অংশ ফেটে যায়, যার ফলে রক্ত বেরিয়ে আসে। আর নিধি সেদিকে চোখ না দিয়ে বলতে লাগলো, এটা কাজ করেছেন নাকি আর কি করেছেন? ফাইলটা এত কাটাকাটি করলেন কেন? জানেন এই ফাইলটার দাম কত? যার দাম দিয়ে আপনার পুরো ফ্যামিলিকে সহ কিনলেও সমান হবে না। ম্যাম আসলে একটু ভুল হয়েছে, তাই কাটাকাটি হয়েছে। ভুল হবে কেন? মেয়েদের সাথে তো কথা বলতে ভুল করেন না? খুব সুন্দর করে কথা বলেন, কাজের বেলা কেন ভুল হয়? সরি ম্যাম, আর হবে না। আসলে আমি বুঝতে পারি নাই তো, তাই। ছুটির আগে যেন আমি আবার এই ফাইলটা ঠিক মতো পাই। কিভাবে করবেন জানেন না। আর এই ফাইলটা যদি না হয় তাহলে কোম্পানির অনেক বড় লস হবে। তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে কথা বলবো না, মনে রাখবেন। ঠিক আছে ম্যাম। আমি বের হয়ে যাওয়ার পর নিধি বলতে লাগলো, এখনো সব শুরু মিস্টার রাকিব। আমাকে ঠকানোর প্রতিশোধ আমি তো নিবই আপনার কাছ থেকে। নিজের থেকেও বেশি ভালোবাসতাম আপনাকে, আর আপনি আমাকে ঠকালেন। তারপর সেখান থেকে ফাইলটা হাতে নিয়ে নিধির কেবিন থেকে বেরিয়ে পড়লাম। তারপর নিজের ডেস্কে এসে বসলাম আর ভাবতে লাগলাম, একসময় যে মানুষটা আমি একটু ব্যথা পেলে আমার আগে নিজে কান্না করতো, আজ সেই মানুষটা আমার শরীর থেকে রক্ত ঝরতে দেখে মুখ তুলে তাকালো না। এসব ভাবতে লাগলাম। তারপর আবার কাজে মন দিলাম। নিধি বলেছে ছুটির আগে কাজটা শেষ করতে হবে। তারপর ছুটির 20 মিনিট আগে কাজটা শেষ করলাম। তারপর আবার ফাইলটা হাতে নিয়ে নিধির কেবিনে আসলাম। এসে তারপর ফাইলটা নিধির হাতে দিলাম। তারপর নিধি ফাইলটা দেখতে লাগলো। কিছুক্ষণ পর নিধি ফাইলটা দেখা শেষ করে আমাকে বলল, হ্যাঁ এখন ঠিক আছে, আর এখন থেকে দেখে শুনে কাজ করবেন। ঠিক আছে ম্যাম। একটা প্রশ্ন করতে পারি আপনাকে? আরে ম্যাম, এতে পারমিশন নেওয়ার কি আছে? আমি তো আপনার অফিসের কর্মচারী। তবু আপনার পার্সোনাল বিষয় প্রশ্ন করবো তো, তাই পারমিশন নিলাম। না ম্যাম, সমস্যা নাই, করতে পারেন। থ্যাঙ্কস। তো আপনার জিএফ এর খবর কি? না মানে আপনার আসিয়ার আর কি এখন আছে নাকি আমার মতো ওকে ঠকালেন? কি বলছেন আপনি? আমার কোনো জিএফ নাই। আরেকজন ছিল, আর সেই কখনো আমাকে বিলিভ করার চেষ্টা করে নাই। করলে হয়তো আজ দুজনকে আলাদা হতে হতো না। বাহ বাহ, আপনার প্রশংসা করতে হবে। প্রথমে আমি, তারপর আসপিয়াকে ঠকালেন, আর এখন বলতেছেন আপনার কোনো জিএফ নাই। নাকি আমার অফিসের নীলাকে বাড়াবেন ভাবছেন? কি বলছেন ম্যাম এগুলো? আমি কেন নীলাকে জিএফ বানাবো? শি ইজ অনলি মাই ফ্রেন্ড, দ্যাটস ইট। আর কিছু নাই আমাদের মধ্যে। আপনাকে আমি ভালো করে চিনি। আপনাদের মতো ছেলের থেকে আর বেশি কিছু আশা করা যায় না, এটাই আশা করা যায়। ম্যাম শোনেন, একটা রিলেশনের ট্রাস্ট টাকা দরকার। সেটা আপনার মধ্যে কখনোই ছিল না। থাকলে 1.5 বছরের রিলেশনকে আপনি ছুঁড়ে ফেলে দিতে পারতেন না। নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম আপনাকে, আর ভালোবাসতাম। আর আপনি কি করলেন? আমাকে ঠকালেন, যেটা আমার চোখের সামনে প্রমাণ করে দিলেন। আমি আপনাকে কখনোই ঠকাই নাই। অনেক সময় চোখের দেখায় ভুল হয়, যেটা আপনি করতেছেন। ব্যাস, আর মিথ্যে কথা শুনতে চাই না আপনার। আপনি এখন আসতে পারেন। থ্যাংক ইউ ম্যাম, বাই। তারপর সেখান থেকে ডেস্কে এসে সবকিছু গুছিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর রিক্সা করে বাড়ির সামনে চলে আসলাম। রিক্সা ভাড়া দিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ শুয়ে পড়লাম। তারপর খাবার টেবিলে গেলাম। মা এসে ডেকে গেছিল। খাবার টেবিলে বসা মাত্রই বাবা জিজ্ঞেস করছিল, কিরে বাবা, তোর ঠোঁটটা কাটলো কিভাবে? আসলে বাবা হয়েছে কি, ওই গাড়িতে একটু লেগে কেটে গেছে আর কি। দেখে শুনে যাবি তো? কি দরকার ছিল চাকরি করার? আমি তো এখনো বেঁচে আছি। না, আমার কোনো সমস্যা হচ্ছে না। তারপর আমাদের কথার মাঝখানে মা বলে উঠল, বাবা, আমি জানি তোর অনেক কষ্ট হচ্ছে, এটা তো চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। তুই তো কোনোদিন 1 গ্লাস পানি নিজের হাতে নিয়ে খাস নাই। তোমরা আমাকে নিয়ে অযথা টেনশন করতেছো, আমি একদম ঠিক আছি। তারপর আরো অনেক কথা বলতে বলতে খাবার শেষ করলাম। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। তারপর নিধির কথা ভাবতে লাগলাম। নিধির কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আসলে নিধির সাথে আমার ব্রেকআপ হওয়ার পর থেকে প্রতি রাতে নিধির কথা ভেবে ভেবে চোখের পানি দিয়ে বালিশ ভিজিয়ে ফেলি।
এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নাই। ঘুম ভাঙলো পরের দিন সকালে। ঘুম থেকে উঠে রেডি হয়ে নাস্তা করে অফিসে চলে আসলাম। তারপর অফিসের সামনে এসে যখন ভেতরে ঢুকতে যাব তখন কে যেন আমাকে ডাক দিল। তাই আমি পিছনে ফিরে তাকালাম, দেখে আবির ভাই, সাথে আসিফ ভাইও। তারপর আবির ভাই আমাকে বলতে লাগলো, কেমন আছেন রাকিব ভাই? দিনকাল কেমন যাচ্ছে আপনার? জি আবির ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো, আমার দিনকাল ভালোই যাচ্ছে। হ্যাঁ, আমিও ভালো আছি। আপনাকে দেখি সবসময় কাজ করতে থাকেন। ম্যাডাম কি আপনাকে কাজ বেশি দিতেছে নাকি? আরে না ভাই, আমি নতুন জয়েন করেছি, তাই একটু মিলিয়ে নিতে কষ্ট হয় আর কি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপর তাদের দুজনের সাথে কথা বলতে বলতে অফিসে ঢুকে পড়লাম। তারপর নিজের ডেস্কে বসে পড়লাম। বসার পর কিছু কাজ ছিল, এগুলো করতে লাগলাম। কিছুক্ষণ পর নীলা আসলো, এসে বলতে লাগলো, কেমন আছো রাকিব? কাজ কেমন চলতেছে? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো কোনো রকম চলতেছে। আমিও ভালো আছি। কালকে দেখলাম তুমি ম্যাডামের রুম থেকে মুখ কালো করে বের হচ্ছ। ম্যাডাম কি তোমাকে কিছু বলছে? আরে না, ম্যাম কেন আমাকে কিছু বলবে? আসলে একটা কাজ বুঝতেছি না, তাই এটা বুঝে নিতে গিয়েছিলাম। আর কাজ বুঝতেছি না, তাই মন খারাপ ছিল। আরে এতে মন খারাপ করার কি আছে? আস্তে আস্তে সব বুঝে যাবে। তারপর আরো কিছু কথা বলে নীলা চলে গেল। আমি নীলার সাথে কথা বলছি, এটা নিধি তার কেবিন থেকে খেয়াল করলো। আর এটা দেখে নিধির প্রচুর রাগ হচ্ছিল। তারপর আমি মন দিয়ে কাজ করতে লাগলাম। তারপর পিয়ন চাচা এসে বলল, নিধি নাকি আমাকে ডাকছে। আর আমি পিয়ন চাচাকে বললাম, জি আমি বের হচ্ছি। তারপর পিয়ন চাচা চলে গেল। কাজগুলো রেখে নিধির কেবিনে যাওয়ার জন্য পা বাড়ালাম। তারপর নিধির কেবিনের সামনে এসে বললাম, ম্যাম আসবো? হ্যাঁ আসেন। ম্যাম আমাকে কি ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, যে জন্য ডেকেছি। এই নেন, এই ফাইলগুলো দেখেন, আর এইগুলো তাড়াতাড়ি শেষ করে দেন। ম্যাম এতগুলো ফাইল আমি কিভাবে শেষ করব? কিভাবে করবেন সেটা আমি জানি না, আমাকে কাজগুলো শেষ করে বুঝিয়ে দেবেন। ম্যাম তাই বলে আর বলতে দিল না, আমাকে থামিয়ে বলল, আর কিছু শুনতে চাই না, এখন আপনি আসতে পারেন। তারপর মন খারাপ করে ডেস্কে এসে বসলাম। আমাকে এভাবে বসে থাকতে দেখে আবির আসলো। তারপর আবির ভাই বলতে লাগলো, রাকিব ভাই মন খারাপ নাকি? এভাবে বসে আছেন কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে ভাই আর বললেন না, এতগুলো কাজ নাকি আজকের মধ্যে শেষ করতে হবে। ফাইলগুলো দেখে আবিরকে বললাম, কি বলছেন ভাই? এতগুলো ফাইলের কাজ আপনাকে শেষ করতে বললো? ম্যাম তো আমাদের সাথে এরকম কখনো করে নাই। আর আপনি তো নতুন, আপনাকে এত কাজ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা ভাই, ম্যাম কি আপনার উপর কোনো কারণ রেগে আছে? না ভাই, আমি তো এরকম কাজ করি নাই। তাহলে ম্যাম এবার শুধু শুধু কাজের চাপ দিতেছে কেন? জানি না ভাই। আচ্ছা আমাকে দেন, আমি করে দিচ্ছি। আর আমার কাজগুলো আপনি করে দেন, আপনি এত কাজ করতে পারবেন না। না ভাই, আমি পারবো, সমস্যা নাই। আর ম্যাম জানতে পারলে আমার চাকরি থাকবে না। আরে জানতে পারবে না, দেন আমাকে। তারপর আবির ভাই অনেক জোরাজোরিতে ফাইলগুলো নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর এসে আবির ভাই ফাইলগুলো দিয়ে চলে গেল। এরপর আমি আবির ভাইয়ের ফাইলগুলো দেখে কাজ করতে লাগলাম। ফাইলগুলো বুঝতে পারছি, তাই কাজ করতে সমস্যা হয় নাই। কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেল। তারপর নীলা এসে ডেকে নিয়ে গেল। নীলার সাথে ক্যান্টিনে গিয়ে খাওয়া শেষ করে আসলাম। তারপর এসে আবার কাজ করতে লাগলাম। অফিস ছুটির সময় 30 মিনিট আগে এসে আবির ভাই আমাকে ফাইলগুলো দিয়ে বলল, রাকিব ভাই এই নেন, আর 2টার কাজ বাকি আছে। সমস্যা নেই, আমি করে নিতে পারবো। এই নেন আপনার ফাইল। শেষ করে ফেলেছেন? থ্যাংক ইউ ভাই। আরে থ্যাংক ইউ তো আমার বলা উচিত। আরে ঠিক আছে, সমস্যা নাই। আর আমরা তো ফ্রেন্ড, একসাথে কাজ করি, এটা কোনো ব্যাপার না। ভাই। তারপর আবির ভাই চলে গেল। তারপর আমি আবার কাজে মন দিলাম। কাজ করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ছুটির সময় শেষ হয়ে 10 মিনিট বেশি পেরিয়ে গেল। আর আমার এখনো কাজ শেষ হয় নাই। সবাই চলে গেছে, শুধু আমি আর নিধি আছি। নীলা অবশ্য আমাকে ডাকতে আসছিল। আমি বলছি যে কাজ শেষ হবে কিছুক্ষণ পর, তারপর যাব। এরপর আবার কাজ করতে লাগলাম। কাজ করতে করতে রাত 9টা বেজে গেল। কাজ শেষ করে উঠতে যাব, তখন নিধি আসলো। নিধি এখনো যায় নাই। তারপর নিধি আমাকে বলল,
আপনি এখন বাসায় চলে যান, বাকি কাজগুলো বাসা থেকে করে আনবেন। কাল সকালে এসে আমাকে ফাইলগুলো জমা দিবেন। না ম্যাম, আমার কাজ শেষ। আমি আপনাকে ফাইলগুলো দিতে যাচ্ছিলাম। এই যে দেখেন, ফাইলগুলো বাড়িয়ে দিয়ে বললাম। এখন না,